হ্যালো শিক্ষার্থী, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে জেনেছো যে টেকনিক্যাল অ্যানালাইসিস হাব এই চ্যানেলে শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট নিয়ে অ্যানালাইসিস করা হতো। সেক্ষেত্রে তোমাদের অনুরোধে এখন থেকে এই চ্যানেলে কিছু শিক্ষণীয় ভিডিও আপলোড করা হবে। বিশেষ করে ম্যাথ রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। আজকে আমরা লিজ ফাইন্যান্সিংয়ের উপর একটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লিজ ফাইন্যান্সিংয়ের একটা প্রবলেম। তো আমরা এই প্রবলেমটা আজকে সলভ করব। তো সেক্ষেত্রে এই প্রবলেম সলভ করার আগে আসলে আমাদের জানা উচিত যে এই প্রবলেমে কি চাওয়া হচ্ছে বা এই ম্যাথে কি জানতে চাওয়া হচ্ছে সেটা আমরা আসলে জানবো। এরপরে ধাপে ধাপে আমরা এটার সমাধান করব। তো যাই হোক, আমরা সবার প্রথমে ম্যাথটি আগে পড়ে নেই। দেখো, বলছে যে মানহা কোম্পানি নিডস টু ফাইন্যান্স এ মেশিন দ্যাট উইল কস্ট টাকা এত। অর্থাৎ বলা হচ্ছে যে মানহা কোম্পানি তার একটা মেশিন প্রয়োজন। সেই মেশিনের কস্ট অ্যাকচুয়ালি ৩,৩৫,২২০ টাকা। এরপরে বলছে যে দ্য কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভস টু ফাইন্যান্স দ্য ইকুইপমেন্ট অ্যাজ ফলোস। বলছে যে এই মেশিনটা ক্রয় করার জন্য মানহা কোম্পানির কাছে দুইটা অপশন আছে। অপশন নাম্বার ওয়ান হলো, বলছে এখানে অপশন নাম্বার ওয়ান দেওয়া আছে, বলছে টু টেক লিজ ফ্রম আইডিয়াল লিজিং কোম্পানি ফর 5 ইয়ার্স। বলছে সে এই মেশিনটা আইডিয়াল লিজিং কোম্পানির কাছ থেকে 5 বছরের জন্য লিজ নিতে পারে, উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000 টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। অর্থাৎ বলছে যে সে যদি লিজ নেয় তাহলে মানহা কোম্পানি আইডিয়াল লিজিং কোম্পানিকে প্রত্যেক বছরের জন্য 1,20,000 টাকা করে দিবে ফর 5 ইয়ার্সের জন্য। এটা হলো লিজের অপশন গেল। তার কাছে লিজের, সে যদি লিজ নেয় তাহলে অ্যাকচুয়ালি লিজ নিলে আইডিয়াল লিজিং কোম্পানিকে প্রত্যেক বছরের জন্য 1,20,000 করে টাকা দিতে হবে ফর 5 ইয়ার্সের জন্য। আচ্ছা, এরপরে তার কাছে আর একটা অপশন আছে, সেটা হলো সে এই মেশিনটা কি করতে পারে, পারচেস করতে পারে। তো সেক্ষেত্রে যদি পারচেস করে তাহলে কি রিকোয়ারমেন্ট আছে আমরা দেখে নেই। বলছে টু টেক লোন ফ্রম বারাকা ব্যাংক অ্যাট 15% ইন্টারেস্ট রিপেয়েবল অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। বলছে সে যদি এই মেশিনটা পারচেস করে তাহলে সে বারাকা ব্যাংক থেকে লোন নিবে 15% সুদে। আমরা দেখতে পাচ্ছি এখানে 15% সুদে লোন নিবে ফর 5 ইয়ার্সের জন্য। এরপরে বলছে যে দ্য ইকুইপমেন্ট উইল বি ডেপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস, এবং সে যদি মেশিনটা ক্রয় করে তাহলে তার এই ক্রয়কৃত মেশিনটা স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েটেড হবে। এরপরে বলছে তার কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%, এবং এই মানহা কোম্পানি যে আর্ন করবে সেই আর্নিংয়ের উপর তাকে 40% ট্যাক্স দিতে হবে। এখন কোশ্চেন হলো যে এই দুইটা অপশনের মধ্যে মানহা কোম্পানি আসলে আইদার লিজও নিতে পারে আবার মেশিনটা পারচেসও করতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে তার কোন অপশনটা নেওয়া উচিত, কোশ্চেন কিন্তু এটাই। বলছে যে হুইচ অফার শুড বি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এই দুইটা অফারের মধ্যে কোন অফারটা মানহা কোম্পানির জন্য অ্যাকসেপ্টেবল হবে বা প্রফিটেবল হবে, বা যে অপশনটা নিলে আসলে তার কস্ট কম হবে সেটাই সে নেবে। তো আমরা আসলে দেখব যে এই লিজ ফাইন্যান্সিং বা যদি সে পারচেস করে এই মেশিনটা তাহলে তার উভয় ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি পরিমাণ কস্টিং আছে সেটা আসলে আমাদের এই লিজ ফাইন্যান্সিংয়ের এই ম্যাথের ক্ষেত্রে আমরা এটা আসলে বের করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে যেহেতু লিজ ফাইন্যান্সিংয়ের অপশন দেওয়া আছে এখানে, তো সেক্ষেত্রে আমরা লিজ ফাইন্যান্সিংয়ের অপশনটা থেকে আগে সলিউশন শুরু করব। তো সেক্ষেত্রে প্রথমেই বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ। অর্থাৎ যদি আমি লিজ নিই তাহলে যে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের আসলে কি পরিমাণ প্রেজেন্ট ভ্যালু হবে সেটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা জানি যে লিজ পেমেন্টের উপর যেহেতু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমাদের যে লিজ রেন্টাল ছিল 1,20,000 টাকা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1,20,000 লিজ রেন্টাল ছিল, সেটার উপর ট্যাক্সটা বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আফটার ট্যাক্স অ্যানুয়াল ইনস্টলমেন্ট, আফটার ট্যাক্স অ্যানুয়াল লিজ রেন্টাল অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমরা এটা বের করব 1,20,000-এর 40% যদি বাদ দিই তাহলে থাকলো হলো 72,000 টাকা। অর্থাৎ
যদি লিজ নেওয়া হয় তাহলে আফটার ট্যাক্স লিজ রেন্টাল হলো ৭২,০০০ টাকা। এরপরে আমরা ইন্টারেস্ট, যেহেতু 15% আমাদের দেওয়া আছে এখানে, ইন্টারেস্ট 15%, তো সেক্ষেত্রে আমরা এই ইন্টারেস্টের উপর যেহেতু ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট 15%কে আমরা 40% যদি ট্যাক্স বাদ দিয়ে দিই তাহলে বের হবে 9%। এরপরে আমরা অ্যাকচুয়ালি এই লিজ রেন্টালের প্রেজেন্ট ভ্যালু বের করব। আমরা যেখানে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা দেখতে পাচ্ছি, তো এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি, নিচে লেখা আছে যেভাবে, এভাবে লেখা যায়। যার যেটা সুবিধা সে সেভাবেই লিখবে। অ্যাকচুয়ালি এই দুইটা সেম ফর্মুলাই। তো আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব ফর লিজ রেন্টাল। তো সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর মেইন ফর্মুলা অ্যাকচুয়ালি পেমেন্ট ইন্টু 1 - i টু দি পাওয়ার -n / i। এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা। তো সেক্ষেত্রে এটা এই ফর্মুলা এবং এটার নিচের ফর্মুলাটা অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে আমরা এই দুইটার যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি। এই ফর্মুলার ক্ষেত্রে আমরা আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে পেমেন্ট, আমরা লিজের ক্ষেত্রে পেমেন্ট দিচ্ছিলাম কত, ৭২,০০০ করে আফটার ট্যাক্স। এই যে এখানে যেটা দেওয়া আছে এইটা আমরা এখান থেকে বসাই দিলাম এই ফর্মুলায়। এরপরে ব্র্যাকেট 1 মাইনাস, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 - i মিনস ইন্টারেস্ট রেট, আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট 9%, তাহলে এখানে 0.09 ব্র্যাকেট ক্লোজ। পাওয়ার আমরা দিব, যেহেতু এটা ছিল, সরি এটা 5 ইয়ার্সের জন্য ছিল, হ্যাঁ। তো সেক্ষেত্রে নাম্বার অফ ইয়ার্স 5 হবে। এরপরে ভাগ দিব আমরা আবার ইন্টারেস্ট রেট দ্বারা, অর্থাৎ 0.09 দ্বারা। তো এইটা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি দাঁড়াবে হলো 2,80,000 টাকা। অর্থাৎ আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছি 2,80,000, ঠিক একইভাবে আমরা এই ফর্মুলা দিয়েও আমরা 2,80,000 বের করতে পারবো। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি লিজ নেওয়া হয় তাহলে মানহা কোম্পানি যে পেমেন্ট দিবে আপনার ফর 5 ইয়ার্সের জন্য, অর্থাৎ 5 বছরের যে সে পেমেন্ট দিচ্ছিল, সেই পেমেন্টের অ্যাকচুয়ালি আজকের ভ্যালু হচ্ছে 2,80,000 টাকা। এরপরে এখন আমরা দেখব যদি সে পারচেস করে, অ্যাকচুয়ালি পারচেসের ক্ষেত্রে জটিলতা। তো সেক্ষেত্রে যদি পারচেস করে, আমরা ইতিমধ্যে জেনেছি যে পারচেস করলে সে ব্যাংক থেকে, বারাকা ব্যাংক থেকে 15% সুদে লোন নিবে ফর 5 ইয়ার্সের জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখব যে পারচেস যদি করে তাহলে তাকে কি পরিমাণ পেমেন্ট দিতে হয় এবং সেই পেমেন্টের বর্তমান মূল্যটা কত। আমরা লিজের ক্ষেত্রে যে পেমেন্ট দিব সেটার বর্তমান মূল্যের সঙ্গে পারচেসের যে পেমেন্ট দিব তার বর্তমান মূল্য কম্পেয়ার করেই অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নেব। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটার ভ্যালু পেয়ে গেছি, অর্থাৎ যদি লিজ নেওয়া হয় তাহলে সেই লিজের যে রেন্ট পরিশোধ করবে সেই পরিশোধকৃত রেন্টের বর্তমান মূল্য হলো 2,80,000 টাকা। এখন আমরা দেখব যে যদি সে পারচেস করে তাহলে তার অ্যাকচুয়াল কি পরিমাণ প্রেজেন্ট ভ্যালু তাকে পেমেন্ট করতে হবে সেটা আমাদের দেখার বিষয়। এখন আমরা যেহেতু লোন নিব 15% সুদে 3,35,220 টাকা, কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নেই যে লোনের ইনস্টলমেন্ট কত হবে। এটা একটা ফ্যাক্ট। সেক্ষেত্রে সর্বপ্রথমে কিন্তু আমরা লোন নিলে লোনের ইনস্টলমেন্টটা আমাদেরকে বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনের কাজ শুরু করব। শুরু করার আগেই কিন্তু আমাদের প্রথম কাজ হবে লোনের ইনস্টলমেন্ট বের করে নেওয়া। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ধাপে গিয়ে সেটা করব। দ্বিতীয় ধাপে আমরা যখন টু ওয়েট, আমরা সেকেন্ড পেজে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ লোন। আমরা আগের যে স্ক্রিপ্ট দেখেছি সেখানে কিন্তু বের করা হলো প্রেজেন্ট ভ্যালু অফ লিজ ফাইন্যান্সিং। তো সেখানে আমরা বের করেছি হলো 2,80,000 টাকা। আচ্ছা, এখন এখন যদি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ লোন বের করতে যাই তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ফর্মুলার মাধ্যমে এখান থেকে আমরা বের করে নিব। যেহেতু আমরা 3,35,220 টাকা লোন নিচ্ছিলাম, তাহলে
15% সুদে যেহেতু লোন নিচ্ছি, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বের করে নিব যে আসলে আমরা কি পরিমাণ পেমেন্ট দিতে হবে, অর্থাৎ লোনের যে কিস্তি দিতে হবে সেটা কত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1,00,000 টাকা। আমরা এই ফর্মুলার মাধ্যমে তাহলে বের করে নিব হলো, অর্থাৎ এটাও এই যে ফর্মুলা আমরা দেখছি, আসলে এই ফর্মুলাটাও কিন্তু আগের ফর্মুলাটাই। এটাকে আসলে মেইনলি ঘুরায় লিখলে আমরা যেটা বের করতে আমরা যদি দেখি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা, অ্যাকচুয়ালি দেখি প্রেজেন্ট ভ্যালু সমান সমান আমরা দেখেছি হলো পেমেন্ট পেমেন্ট 1 প্লাস আই টু the power minus n divided i। এই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি এই পাশে যদি আমরা পেমেন্ট যেহেতু বের করতে হবে, পেমেন্টটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এই বিষয়টা দাঁড়াবে হলো প্রেজেন্ট ভ্যালু। এটা কিন্তু এইভাবে দাঁড়াবে 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড আই। অ্যাকচুয়ালি এই ফর্মুলা এবং এটা এবং এই ফর্মুলা দুটা কিন্তু সেম। তো সেক্ষেত্রে এই ফর্মুলা থেকে আমরা বের করে নিব যে অ্যাকচুয়ালি আমাকে কি পরিমাণ পেমেন্ট দিতে হবে। হ্যাঁ, আমি যদি লোন নেই তাহলে আমি লোন নিব হলো 3,35,220 টাকা। কত পার্সেন্ট সুদে নিব? 15% সুদে নিব। ফর 5 ইয়ার্সের জন্য নিব, 5 ইয়ার্স। তো সেক্ষেত্রে এই অবস্থায় যদি আমি 15% সুদে 3,35,220 টাকা লোন নেই, তাহলে আমরা এই ফর্মুলা অথবা এই ফর্মুলার যে কোনো একটি ফর্মুলা ইউজ করে আমরা বের করে নিতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ পেমেন্ট দিতে হবে। যে আমরা পিএমটি বলতে আমরা আসলে পেমেন্টকেই বুঝিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে যদি বের করি তাহলে আমাদের 1,00,000 টাকা আমাদের পেমেন্ট দিতে হবে। অর্থাৎ আমরা যদি 3,35,220 টাকা লোন নেই, তাহলে আমাদের পার ইয়ারে 1,00,000 টাকা লোন পেমেন্ট দিতে হবে। এখন এই যে লোন পেমেন্ট দিতে হচ্ছে, এখন বিষয়টা হলো এই লোন পেমেন্টের মধ্যে যেটা থাকে, একটা অংশ থাকে হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং আর একটা অংশ থাকে কিন্তু ইন্টারেস্ট। এটা আমরা সবাই জানি। আমরা লোন নেওয়ার পরে ইয়ারলি অথবা মান্থলি যে পেমেন্টগুলো দেই, সেই পেমেন্টের মধ্যে একটা অংশ থাকে আমার লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল সেইটা, এবং আর একটা অংশ থাকবে ইন্টারেস্ট। তাহলে এই লোনের মধ্যে যে আমরা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট ইনক্লুডেড থাকে, সেক্ষেত্রে এই যে আমাদের এখানে পেমেন্ট 1,00,000 টাকা, এই 1,00,000 টাকার মধ্যে কিন্তু দুইটা অংশ অন্তর্ভুক্ত রয়েছে, একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর একটা হলো ইন্টারেস্ট। এখন আমরা তৃতীয় ধাপে এসে আমরা আসলে এই পেমেন্টকৃত টাকার মধ্যে কি পরিমাণ ইন্টারেস্ট আছে এবং কি পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আমরা সেগমেন্টেড করে নিব। তো সেক্ষেত্রে আমরা এরপরে তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপে গেলে তৃতীয় ধাপে একটু ওয়েট, আমরা তৃতীয় ধাপে গিয়ে দেখব যে কিভাবে লোনের এই ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা সেগমেন্টেড করা হয়। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা জানি যে লোন পেমেন্ট স্কেডিউল বলা হয়। অর্থাৎ আমরা এই লোন পেমেন্ট স্কেডিউলের মাধ্যমে আমরা কিন্তু বের করে নিব যে আমার আমার যে ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে হতো, সেই ইনস্টলমেন্ট পেমেন্টের মধ্যে আমার কি পরিমাণ ইন্টারেস্ট আছে এবং কি পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। আসলে এই লোন পেমেন্ট স্কেডিউলের মূল উদ্দেশ্য কিন্তু ইন্টারেস্টটাকে সেগমেন্টেড করে নেওয়া। অর্থাৎ আমি যে লোন নিয়েছি সেই লোনের যে ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে হয়, তো সেক্ষেত্রে প্রতি ইনস্টলমেন্টে আমাকে কি পরিমাণ ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, সেটাই কিন্তু আসলে এখানে এই তৃতীয় ধাপে, অর্থাৎ লোন পেমেন্ট স্কেডিউল যেটা বের করে নেব, সেটার মূল উদ্দেশ্যই হলো ইন্টারেস্টটাকে সেগমেন্টেড করে নেওয়া। অর্থাৎ এই কলামটা বের করে নেওয়া হলো আমার মেইন উদ্দেশ্য। তো সেক্ষেত্রে কিভাবে বের করতে হয় আমরা এবার দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়ার আছে, ইয়ার হলো 1 2 3 4 5 ইয়ার্স। সেক্ষেত্রে যেহেতু আমরা 5 বছরের জন্য লোন নিচ্ছি, সেক্ষেত্রে 5 বছরের এখানে আমরা ইয়ার্স লিখে নেব। এরপরে ইনস্টলমেন্ট, আমরা আগের ধাপে যেটা করেছি সেটা হলো ইনস্টলমেন্ট বের করে নিয়েছি যে প্রত্যেক বছরে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে 1,00,000 টাকা করে
5 বছরে 5 লাখ টাকা ইনস্টলমেন্ট দিতে হবে। আচ্ছা, এরপরে হলো আমরা দেখব যে প্রথম বছরের বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ প্রথম বছরের শুরুতে লোন ছিল, আমরা জানি বছরের শুরুতে আমরা লোন নিয়েছিলাম 3,35,220 টাকা। আচ্ছা, কত পার্সেন্ট সুদে নিয়েছিলাম? 15% সুদে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 15% সুদে লোন নিয়েছি, সেক্ষেত্রে যে এখানে 4 ইকুয়াল টু 3 ইন্টু 15, অর্থাৎ এটা হলো চতুর্থ কলাম, এই কলামটা হলো চতুর্থ কলাম, আর 3 নাম্বার কলাম হলো এইটা। তো সেক্ষেত্রে 3 নাম্বার কলাম ইন্টু 15%, অর্থাৎ এখানে 3,35,220 টাকার সঙ্গে যদি আমি এইটার সঙ্গে যদি 15% গুণ করি, তাহলে প্রথম বছরের আসলে ইন্টারেস্ট পাওয়া যাবে। আমরা পাবো কত? 50,283 টাকা, অর্থাৎ 3,35,220 ইন্টু 15%, এটা করলে আমরা পেয়ে যাব হলো 50,283 টাকা। এটা হলো অ্যাকচুয়ালি প্রথম বছরের ইন্টারেস্ট। সেক্ষেত্রে আমি প্রথম বছরে টোটাল পেমেন্ট দিচ্ছিলাম 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকার মধ্যে অ্যাকচুয়ালি আমার 50,283 টাকা আছে ইন্টারেস্ট। তাহলে আমার 1 লাখ থেকে যদি 1 লাখ টাকা টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট, এর মধ্যে যদি আমি 50,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট দেই 283 টাকা, তাহলে আসলে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করতে করি হলো 49,717 টাকা। এইটা হলো এই যে এইটা, অর্থাৎ এই যে 5 নাম্বার কলাম কিভাবে বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 2 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলাম বাদ দিব, অর্থাৎ 2 নাম্বার কলাম হলো এইটা, এটা থেকে বাদ দিব। 4 নাম্বার কলাম হলো ইন্টারেস্ট, অর্থাৎ ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা 5 নাম্বার কলাম পেয়ে যাই। তার মানে প্রথম বছরের শেষে গিয়ে আমরা আসলে আমার টোটাল যে লোন ছিল 3,35,220 টাকা, এর মধ্যে প্রথম বছরে পেমেন্ট করে দেই 49,717 টাকা। তাহলে প্রথম বছরের শেষ হয়ে যাবে যখন, তখন আসলে আমার লোন দাঁড়াবে তাহলে কত? 3,35,220 থেকে আমরা এই 49,717 টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা পেয়ে যাব প্রথম বছরের শেষের লোন, তাহলে দাঁড়াবে কত? 2,85,503 টাকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই লোনটা যদি প্রথম বছরের শুরুর লোন হয়, তাহলে এটা অবশ্যই দ্বিতীয় বছরের আবার এটা প্রথম বছরের শেষের লোন যদি হয়, তাহলে এটা হবে দ্বিতীয় বছরের শুরুর লোন। এই যে এখান থেকে এইটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু তাহলে যে বিগিনিং ব্যালেন্স মানে দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। দ্বিতীয় বছর যখন শুরু হলো, তখন তার বিগিনিং ব্যালেন্স হলো কত? 2,85,503 টাকা। এইবার আবার দ্বিতীয় বছরের শুরুতে যেহেতু এই লোনটা ছিল, সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট সুদে নিয়েছিলাম? 15%। তাহলে 2,85,000-এর উপর আবার যদি 15% ক্যালকুলেট করা যায়, তাহলে দাঁড়াবে হলো 42,000 টাকা, 42,825 টাকা। এটা হলো ইন্টারেস্ট। দ্বিতীয় বছরে আমি ইন্টারেস্ট পেমেন্ট করছি এত, কিন্তু দ্বিতীয় বছরে টোটাল পেমেন্ট করছিলাম 1 লাখ টাকা। তাহলে 1 লাখ থেকে 42,000 যদি বাদ দেওয়া যায়, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আসলে পরিশোধ করা হয়েছে 57,175 টাকা। তাহলে এই ব্যালেন্স থেকে, অর্থাৎ দ্বিতীয় বছরের বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা হয়েছে 57,175 টাকা। তাহলে এটা বিয়োগ করলে দ্বিতীয় বছরের শেষে গিয়ে লোনের পরিমাণ দাঁড়াবে হলো 2,28,328 টাকা। এটা হলো দ্বিতীয় বছরের শেষের লোন। তাহলে দ্বিতীয় বছরের শেষের যে লোনটা থাকবে, সেটা কিন্তু তৃতীয় বছরের আবার শুরুর লোন। এই লোনটাই আবার কোথায় আসবে? এই যে তৃতীয় বছরের শুরুর লোন, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স। কোন ইয়ারের বিগিনিং ব্যালেন্স? বিগিনিং ব্যালেন্স হলো তৃতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। তাহলে 2,28,328 টাকা হলো তৃতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। তাহলে আবার তৃতীয় বছরে আমরা 15% সুদ যদি ক্যালকুলেশন করি, তাহলে এই 2,28,328 টাকার 15% দাঁড়াবে হলো 34,249 টাকা। আচ্ছা, এইটা হলো তৃতীয় বছরের ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে তৃতীয় বছরে আমি টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট করছি 1 লাখ। 1 লাখ থেকে ইন্টারেস্ট যদি বাদ দেওয়া যায়,
তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আসলে পরিশোধ করা হয়েছে ৬৫,৭১৫ টাকা। আচ্ছা, তাহলে তৃতীয় বছরের শুরুতে লোন ছিল ২,২৮,৩২৮ টাকা। সেখান থেকে তৃতীয় বছরে পরিশোধ করে দেওয়া হয়েছে হলো ৬৫,৭৫১ টাকা। তাহলে তৃতীয় বছর শেষে গিয়ে আবার লোন দাঁড়ালো ১,৬২,৫৭৭ টাকা। এটা হলো তৃতীয় বছরের লোন, তৃতীয় বছরের শেষে গিয়ে দাঁড়ালো লোন। আচ্ছা, তৃতীয় বছরের শেষের যে লোনটা সেটা অবশ্যই আবার চতুর্থ বছরের শুরুর লোন হবে। তাহলে চতুর্থ বছরে আমাদের শুরুতে লোন আছে হলো ১,৬২,৫৭৭ টাকা। এর উপর ১৫% যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে ইন্টারেস্ট আসবে হলো ২৪,৩৮৭ টাকা। তাহলে চতুর্থ বছরে আমি পেমেন্ট দিলাম হলো ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকার মধ্যে ইন্টারেস্ট পেমেন্ট হলো ২৪,৩৮৭ টাকা। তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো তৃতীয় বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট। তৃতীয় বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা হয়েছিল ৭৫,৬১৩ টাকা। আচ্ছা, তাহলে তৃতীয় বছরে চতুর্থ বছরে যেহেতু ১,৬৩,৫৭৭ টাকা লোন ছিল, এর মধ্যে ওই বছরে যে ইনস্টলমেন্ট দেওয়া হয় সেই ইনস্টলমেন্টের মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা হয় ৭৫,৬১৩ টাকা। তাহলে এই দুইটা, এটা এবং এইটা বিয়োগ করলে আমরা চতুর্থ বছরের শেষে গিয়ে লোন দাঁড়ালো তাহলে ৮৬,৯২৪ টাকা। এটা হলো চতুর্থ বছরের শেষের লোন। তাহলে এটা অবশ্যই পঞ্চম বছরের শুরুর লোন হবে। এইটার উপর আবার আমরা ১৫% ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে দাঁড়ালো এত টাকা। এরপরে ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে যদি এই ইন্টারেস্টটা বাদ দেওয়া হয় তাহলে ওই বছরের শেষে গিয়ে আমার আসলে অ্যাকচুয়ালি লোন পেমেন্ট করা লাগছে ৮৬,৯৬৪ টাকা, এবং ওই বছরে কিন্তু আর কোনো লোন রিমেইনিং থাকবে না, অর্থাৎ লোন কিন্তু আমার শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এই পোর্শনের কিন্তু মেইন যে কাজ সেটা হলো এই যে ইনস্টলমেন্টটাকে সেগমেন্ট করে নিলাম, অর্থাৎ আমি যে লোন নিয়েছিলাম সেই লোনের অ্যাকচুয়ালি কি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া লাগছে সেই ইন্টারেস্টটা আমরা ৫ বছরের ইন্টারেস্ট আলাদা আলাদা করে বের করে নিলাম। এই ইন্টারেস্টটা আমাদের বের করে নেওয়ার যৌক্তিক কারণ হলো যে ইন্টারেস্ট পেমেন্টের উপর আমরা ট্যাক্স বেনিফিট পেয়ে থাকি। সেক্ষেত্রে এই ট্যাক্স বেনিফিট বের করার জন্যই অ্যাকচুয়ালি এই ইন্টারেস্টটাকে সেগমেন্টেড করে নেওয়া হলো। এটা হলো পারচেসের প্রেজেন্ট ভ্যালু বের করার দ্বিতীয় ধাপ। এরপরে আমরা যদি পারচেসের প্রেজেন্ট ভ্যালু বের করার তৃতীয় ধাপে যাই তাহলে আমরা এখন তৃতীয় ধাপে যাই। আচ্ছা, এখন তাহলে আমাদের বের করতে হবে পারচেসের অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা এবার দেখব হলো এটা আমাদের সামনে রয়েছে হলো দেখি একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে হ্যাঁ, এবার আমরা চলে আসবো হলো যদি পারচেস নেওয়া হয় অ্যাকচুয়ালি কি পরিমাণ ক্যাশ আউটফ্লো, নেট ক্যাশ আউটফ্লো হবে সেটা বের করতে হবে। এটা হলো অ্যাকচুয়ালি পারচেসের প্রেজেন্ট ভ্যালু বের করার তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে এসে আমরা কি করব, ডিটারমিনেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ আফটার ট্যাক্স নেট ক্যাশ আউটফ্লো। এখানে এসে আমাদের নেট ক্যাশ আউটফ্লো বের করতে হবে। তো নেট ক্যাশ আউটফ্লো বের করার আগের ধাপে আমরা ইন্টারেস্টটা বের করে নিয়েছি, আর এই ধাপে এসে আমরা অ্যাকচুয়ালি যদি পারচেস করা হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি পরিমাণ পেমেন্ট দিতে হবে সেটা আমরা এখান থেকে বের করে নিব। এটা এই যে এই লাস্টের যে কলাম, এই কলামটা বের করাই হলো এই বক্সের মেইন উদ্দেশ্য অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমরা শুরু করি। আমাদের ইয়ার ছিল, ইয়ার্স হচ্ছে আমাদের 5 ইয়ার্স। তো
তো 1 2 3 4 5 লিখে নিব। এরপরে ইনস্টলমেন্ট আমরা আগের বক্সেই দেখেছি, ইনস্টলমেন্ট পেমেন্ট আমরা যেহেতু বের করে নিয়েছি 1,00,000 টাকা, ইনস্টলমেন্ট পেমেন্ট 1,00,000 টাকা। ইন্টারেস্টটা আমরা বের করে নিয়েছি আগের স্টেপ থেকে। আগের স্টেপে যে ইনস্টলমেন্টটা বের করেছি সেটা আসলে এখানে দেখে দেখে বসায় দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডেপ্রিসিয়েশন। আমরা জানি যে ডেপ্রিসিয়েশন বলা হয়েছে যেহেতু স্ট্রেট লাইন বেসিসে, সেক্ষেত্রে স্ট্রেট লাইন বেসিসে প্রত্যেক বছরে সমান হারে মেশিনটা ডেপ্রিসিয়েটেড হবে। তো সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন পার ইয়ার আমরা যেখানে বের করা আছে, ডেপ্রিসিয়েশন টোটাল ভ্যালুকে 5 দ্বারা ভাগ দিলে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন পার ইয়ার বের করতে পারি। অর্থাৎ টোটাল মেশিনের ভ্যালু ছিল 3,35,220 টাকা। তো সেক্ষেত্রে যেহেতু মেশিনটার মেয়াদ ছিল 5 ইয়ার্স, সেক্ষেত্রে ভাগ দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ পার ইয়ার ডেপ্রিসিয়েশন 67,044 টাকা। তো সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনও বের করে নিলাম। তাহলে ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন এই দুইটা আমরা যোগ করব। প্রত্যেক ক্ষেত্রে আমরা যোগ করে এখানে কিন্তু ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশনের যোগফল বসানো হয়েছে এই কলামে। আচ্ছা, এরপর ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে। ট্যাক্স হলো যেহেতু 40% ট্যাক্স মানহা কোম্পানিকে পরিশোধ করতে হতো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে 40%, অর্থাৎ এই যে ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন এই দুইটা ভ্যালুর উপর আমরা 40% ট্যাক্স সুবিধা পাই। তো সেই ক্ষেত্রে আমরা এই লেভেলে এসে আমরা যেহেতু প্রথম বছরে কত 1,17,327 টাকা, এরপর 40% ট্যাক্স সুবিধা পাওয়া গেলে তাহলে কত দাঁড়ালো 46,931 টাকা। এটা হলো ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে ইনস্টলমেন্ট দিতে হবে কত 1,00,000 টাকা। পার্সেসের ইনস্টলমেন্ট ছিল প্রথম বছরে 1,00,000, আর ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে হলো 40,931। তো সেক্ষেত্রে এটা বাদ দিলে আমরা পাবো অ্যাকচুয়ালি আমাদের পার্সেসের ক্ষেত্রে প্রথম বছরে পেমেন্ট দিতে হবে 53,069 টাকা। এই যে 7 সমান সমান 7 কলাম সমান সমান 2 মাইনাস 6, 2 হলো ইনস্টলমেন্ট আর 6 হলো এই যে ট্যাক্স বেনিফিট, যেটা এটা 2 মাইনাস 6 বলতে কলাম 2 আর মাইনাস হলো কলাম 6। তাহলে ট্যাক্স বেনিফিট আমরা যেটা পাচ্ছি সেটা বাদ দিব হলো ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে, অর্থাৎ 1,00,000 থেকে এই ট্যাক্স বেনিফিট বাদ দিলে আমরা যেটা পাই সেটা হলো আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো হলো এইটা দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বছরেরটাও বের করে নেব ট্যাক্স সুবিধা। এই যে ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশনের উপর 40% ট্যাক্স সুবিধা প্রত্যেকটারই বের করে নিলাম। প্রত্যেক ইয়ারে বের করে নেওয়ার পরে আমরা ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে যদি বিয়োগ দেই তাহলে আমরা এই ফিগারগুলো পেয়ে যাব আর কি। তাহলে এইটাই হলো আমাদের মেইন টার্গেট পয়েন্ট আর কি, এইটা এই কলামটা এখান থেকে বের করে নেওয়া হয়ে গেলে এরপরে এই ভ্যালুগুলোর এই যে ক্যালকুলেটেড ভ্যালু এইটার প্রেজেন্ট ভ্যালু বের করলে কিন্তু আমাদের ম্যাথ মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, এর পরের স্টেপে এসে আমরা তাহলে এবার চতুর্থ স্টেপে যাই। চতুর্থ স্টেপে গিয়ে আমরা এবার পার্সেসের প্রেজেন্ট ভ্যালু বের করব। একটু ওয়েট করতে হবে, আমরা এবার ফাইনালি পার্সেসের প্রেজেন্ট ভ্যালু বের করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রেজেন্ট ভ্যালু ফর পার্সেস, আমরা এই যে এটা বের করে নিয়ে এলাম। আগের যে স্টেপ সেই স্টেপ থেকে কিন্তু এই ভ্যালুগুলো বের করে নেওয়া আছে। এই যে এটা এই 5টা ফিগারই কিন্তু আমরা আগের স্টেপ থেকে বের করে নিয়েছি, অর্থাৎ আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো যেটা বের করলাম লাস্টের কলামে কলাম 7-এ, সেই কলাম থেকে কিন্তু এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। কারণ আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালুর এটা আর একটা ফর্মুলা, অর্থাৎ যদি ক্যাশ ফ্লোগুলো মিক্সড স্ট্রিম হয় তাহলে আমরা এই ফর্মুলা লিখতে পারি FV1 প্লাস I টু দি পাওয়ার n। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। সেক্ষেত্রে এই ফর্মুলা দিয়েই অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো বের করা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আফটার ট্যাক্স ইন্টারেস্ট আমাদের 9% ছিল, সেইটা দ্বারা আমরা এটাকে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করলে দাঁড়াবে হলো 2,30,906 টাকা। তো সেক্ষেত্রে এটা হলো পার্সেসের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ যদি পার্সেস করা হয় তাহলে যে পেমেন্টটা করা হবে সেই পেমেন্টের অ্যাকচুয়াল প্রেজেন্ট ভ্যালু হলো 2,30,000। তাহলে আনসার দাঁড়াচ্ছে হলো
আমাদের লিজের ক্ষেত্রে আমরা প্রথম স্টেপে বের করেছিলাম, লিজের প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম 2,80,000, আর এখানে পার্চেসের প্রেজেন্ট ভ্যালু বের করলাম 2,30,960 টাকা। তাহলে সবচেয়ে কম পরিমাণ পেমেন্ট দিতে হচ্ছে কিন্তু লিজ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ যদি মান্না কোম্পানি লিজ নেয় তাহলে তাকে যে পরিমাণ পরিশোধ করতে হবে তার সরি, যদি লিজ নেয় তাহলে তাকে 2,80,000 টাকার সমপরিমাণ পেমেন্ট করতে হবে। আর যদি সে লোন নিয়ে মেশিনটা কেনে তাহলে তাকে 2,30,000 টাকা, 2,30,906 টাকা তাকে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তাকে যেহেতু লোন ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কম পরিমাণ পেমেন্ট করতে হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তার জন্য লোন ফাইন্যান্সিংটা বেটার হবে। তো এখানে ডিসিশন দিতে হবে, সেক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে লেখা আছে সিন্স দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো আন্ডার লোন ফাইন্যান্সিং ইজ লেস দেন লিজ ফাইন্যান্সিং, সো দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট লোন ফাইন্যান্সিং। সহজ কথা যে যেহেতু তাকে লোন ফাইন্যান্সিংয়ের জন্য কম পরিমাণ পেমেন্ট করতে হচ্ছে, সেহেতু মানহা কোম্পানি মেশিনটা লিজ না নিয়ে সে পারচেস করতে পারে, এবং পারচেস করলে সে কিন্তু বেনিফিটেড হবে। অর্থাৎ যদি বেনিফিটের কথা বলি তাহলে তার আসলে কম পরিমাণ পেমেন্ট দিতে হবে। কত? যদি লিজ নেয় তাহলে তার প্রেজেন্ট ভ্যালু হলো 2,80,000, আর পারচেসের ক্ষেত্রে হলো 2,30,000। আমরা রাউন্ড ফিগারে যদি লিখি, 906 টাকা না লিখে, তাহলে দাঁড়ালো হলো অ্যাকচুয়ালি কত, 50,000 টাকার সমপরিমাণ কিন্তু তার কস্ট সেভিংস হবে। তো সেক্ষেত্রে অবশ্যই মানহা কোম্পানি লোন ফাইন্যান্সিংটাই অ্যাকসেপ্ট করবে। তো যাই হোক, এটাই হলো এই ম্যাথের মূল আলোচনা ছিল। যাই হোক, এভাবে আমরা অ্যাকচুয়ালি দুইটা অল্টারনেটিভ থাকবে, সেই অল্টারনেটিভের মধ্যে কোনটা বেটার হবে সেই ডিসিশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিজ এবং পারচেসের ক্ষেত্রে এই টাইপের প্রবলেম থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে ফাইনালি জানাতে হবে যে আসলে কোন অপশনটা নিলে কস্ট মিনিমাইজ হবে, সেটাই ডিসিশন দিতে হবে। তো সেক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যদি মানহা কোম্পানি লোন নিয়ে মেশিনটা কেনে তাহলে তার কস্ট সেভিংস হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মানহা কোম্পানিকে বলবো যে তার মেশিনটা অবশ্যই লোন নিয়ে পারচেস করাই উচিত হবে। তো যাই হোক, এটাই এই ম্যাথের মূল আলোচনা ছিল। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আর এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক ও কমেন্টস করে পাশে থাকবা। আমি প্রতিনিয়তই চেষ্টা করব এই টাইপের ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকার জন্য। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবা।